যুক্তরাষ্ট্র সরকার অবৈধ অভিবাসীদের জন্য একটি বাতিল হওয়া প্রোগ্রামের আওতায় আবেদন করা নাগরিকদের কিপিং ফ্যামিলিজ টুগেদার প্রোগ্রামের ফি ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস জানিয়েছে, কিপিং ফ্যামিলিজ টুগেদার বাইডেন প্রশাসনের উদ্যোগে $580 ফি প্রায় 94,000 আবেদনকারীকে ফেরত দেওয়া হবে। মোট ফেরত অর্থের পরিমাণ প্রায় $55 মিলিয়ন। এই প্রোগ্রামটি জুনে প্রেসিডেন্ট বাইডেন ঘোষণা করেছিলেন, যা নির্দিষ্ট শর্তে প্রায় 5 লাখ অবৈধ অভিবাসীকে সাময়িক বৈধতা এবং গ্রিন কার্ডের প্রক্রিয়া সহজ করার সুযোগ দিত। তবে আগস্টে ফেডারেল আদালতের রায়ে প্রোগ্রামটি বাতিল হয়। প্রোগ্রামটি বাস্তবায়িত হলে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী এবং মার্কিন নাগরিকদের কিপিং ফ্যামিলিজ টুগেদার গ্রিন কার্ড নিয়ে দেশ ছাড়ার ঝুঁকি থাকত না। তবে এটি ট্রাম্প প্রশাসনের বিরোধিতার মুখে পড়ার সম্ভাবনাও ছিল। ইউএসসিআইএস নিশ্চিত করেছে যে তারা আবেদন বন্ধ করে আবেদনকারীদের অর্থ ফেরত দেবে। সংস্থাটি বলেছে, আদালতের রায়ের কারণে আবেদনকারীদের অর্থ ফেরত দেওয়া জনস্বার্থের জন্য প্রয়োজনীয় এবং আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এম্পায়ার স্টেট চাইল্ড ট্যাক্স ক্রেডিট সম্প্রসারণের প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাব অনুযায়ী 3 বছরের কম বয়সী শিশুদের জন্য প্রতি শিশুর জন্য $1,000 এবং 4 থেকে 16 বছর বয়সী শিশুদের জন্য $500 পর্যন্ত কর ক্রেডিট প্রদান করা হবে। গভর্নর হোকুল বলেন, জীবনযাপন এবং পরিবারের ব্যয় এখনও অনেক বেশি, তাই পরিশ্রমী পরিবারগুলোর হাতে আরও অর্থ ফেরত দেওয়ার জন্য আমরা এই বড় ধরনের উদ্যোগ নিচ্ছি। এই পরিকল্পনা অনুযায়ী 2025 সালে 4 বছরের কম বয়সী শিশুদের পরিবার $1,000 এবং 2026 সালে এর বড় বয়সী শিশুদের জন্য $500 পেতে শুরু করবে। বছরে $1,10,000 পর্যন্ত আয়ের পরিবার পুরো সুবিধা পাবে, যা $1,70,000 আয় পর্যন্ত ধাপে ধাপে কমবে। বর্তমান সিস্টেমে যেখানে শিশু প্রতি সর্বোচ্চ $330 পাওয়া যেত, নতুন প্রস্তাবে একটি 4 সদস্যের পরিবার $1,500 পর্যন্ত পাবে। এছাড়া মধ্যবিত্ত পরিবারের জন্য আয়সীমা কমানো হয়েছে, যাতে আগে যোগ্য না হওয়া অনেক পরিবার এখন সুবিধা পেতে পারে। এই উদ্যোগটি বাস্তবায়িত হলে নিউ ইয়র্কে শিশু দারিদ্র্যের হার 8.2% পর্যন্ত কমবে বলে আশা করা হচ্ছে। মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভস একটি বিল পাশ করেছে, যা ছোটখাটো অসহিংস অপরাধে অভিযুক্ত অবৈধ অভিবাসীদের বিতাড়নের প্রস্তাব করেছে। রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ হাউস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সীমান্ত নিরাপত্তার প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ হিসেবে এটি অনুমোদন করেছে। বিলটি 48 জন ডেমোক্র্যাট এবং সব রিপাবলিকানের সমর্থন পেয়ে 264-159 ভোটে পাশ হয়েছে। বিলটি লাকেন রাইলে নামে 22 বছর বয়সী একজন নার্সিং শিক্ষার্থীর নামে রাখা হয়েছে, যিনি গত বছর জর্জিয়ায় একজন অবৈধ অভিবাসীর হাতে নিহত হন। বিলটি আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে চুরি সহ ছোটখাটো অপরাধে অভিযুক্ত অবৈধ অভিবাসীদের আটক এবং বিতাড়নের ক্ষমতা দেবে। রিপাবলিকানরা বলছে, এই ধরনের ব্যবস্থা সমাজের নিরাপত্তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রিপাবলিকান নেতা মাইক কলিন্স বলেন, আইসিই বর্তমানে এসব অপরাধীদের আটক ও বিতাড়নের জন্য পর্যাপ্ত ক্ষমতা রাখে না। আমাদের রাস্তা থেকে এই অপরাধীদের সরাতে হবে। তারা দিনে দিনে আরও সাহসী হয়ে উঠছে। ডেমোক্রেটিক পার্টির কিছু সদস্য বিলটির পক্ষে অবস্থান নিয়েছেন। এটি সিনেটে পাশ হলে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির একটি বড় পদক্ষেপ হবে। যুক্তরাষ্ট্রের 39তম প্রেসিডেন্ট জিমি কার্টারের প্রতি শ্রদ্ধা জানাতে 9 জানুয়ারি বৃহস্পতিবার ইউএস পোস্টাল সার্ভিস বন্ধ থাকবে। কার্টার 29 ডিসেম্বর 2024 সালে 100 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার স্মরণে প্রেসিডেন্ট জো বাইডেন জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন। প্রেসিডেন্ট বাইডেন এক নির্বাহী আদেশে বলেন, জেমস আর্ল কার্টার জুনিয়রের প্রতি শ্রদ্ধা জানিয়ে 9 জানুয়ারি সমস্ত ইউএস পোস্টাল সার্ভিস বন্ধ থাকবে। কার্টারের মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ, মানবাধিকার রক্ষার প্রচেষ্টা এবং পোস্ট প্রেসিডেন্সি মানবিক কার্যক্রমের জন্য তাকে বিশেষভাবে স্মরণ করা হয়। 2002 সালে তিনি নোবেল শান্তি পুরস্কার পান। কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী বিজয়কে স্বীকৃতি দিয়েছে। এর মাধ্যমে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের বিরুদ্ধে ট্রাম্পের জয় চূড়ান্তভাবে নিশ্চিত হল, যা আগামী 20 জানুয়ারি তার দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের আগে শেষ আনুষ্ঠানিক প্রক্রিয়া। ট্রাম্প মোট 312টি ইলেকটোরাল ভোট পেয়েছেন, যেখানে হ্যারিস পেয়েছেন 226 ভোট। ভোটের ফলাফল অনুমোদনের পর কংগ্রেসের রিপাবলিকান সদস্যরা করতালির মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন। কামালা হ্যারিস শান্ত ও আনুষ্ঠানিক ভঙ্গিতে
অধিবেশনে সভাপতিত্ব করেন এবং ফলাফল ঘোষণা করেন। এবার কোনো আইন প্রণেতা ট্রাম্পের বিজয় নিয়ে আপত্তি জানাননি। 4 বছর আগে ক্যাপিটালে ঘটে যাওয়া দাঙ্গার প্রেক্ষাপট থেকে এবারের অধিবেশন ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। উচ্চ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে অধিবেশন সম্পন্ন হয়। ট্রাম্প অধিবেশনের বিষয়টি পর্যবেক্ষণ করেন এবং একে ইতিহাসের বড় মুহূর্ত হিসেবে আখ্যা দেন। 2021 সালে ক্যাপিটালে হামলার সময় যে সহিংসতা দেখা গিয়েছিল, এবার তার কোনো পুনরাবৃত্তি ঘটেনি। তবে কংগ্রেস ভবনকে ঘিরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। ট্রাম্প সম্প্রতি কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হওয়ার আহ্বান জানান এবং অর্থনৈতিক চাপ প্রয়োগের হুমকি দেন। এর প্রতিক্রিয়ায় ট্রুডো বলেন, কানাডা ও যুক্তরাষ্ট্রের একত্রিত হওয়া অসম্ভব। ট্রাম্প গত মঙ্গলবার ফ্লোরিডায় এক প্রেস কনফারেন্সে বলেন, কৃত্রিম সীমান্ত বিলুপ্ত করে দুই দেশ একত্রিত হলে জাতীয় নিরাপত্তা জোরদার হবে। এছাড়া কানাডার সেনাবাহিনীর উপর যুক্তরাষ্ট্রের নির্ভরশীলতা এবং সামরিক ব্যয়ে অসঙ্গতির বিষয়েও সমালোচনা করেন তিনি। অন্যদিকে দলীয় চাপের মুখে লিবারেল পার্টির প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ট্রুডো। এ পরিস্থিতিতে ট্রাম্পের মন্তব্যকে তিনি স্পষ্টভাবে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। গভর্নর ক্যাথি হোকুল ঘোষণা করেছেন যে স্বাধীন লিভিং কেন্দ্রগুলো এখন নতুন অর্থনৈতিক মধ্যস্থতাকারী কাঠামোর মধ্যে কনজিউমার ডিরেক্টেড পার্সোনাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম অন্তর্ভুক্ত হবে। সাধারণভাবে সিডিপিএপি এমন একটি প্রোগ্রাম যা প্রতিবন্ধী ব্যক্তিদের তাদের নিজস্ব ব্যক্তিগত কর্মী ভাড়া, প্রশিক্ষণ এবং নিয়োগ করার সুযোগ দেয়। অর্থনৈতিক মধ্যস্থতাকারীরা মেডিকেড তহবিল ব্যবস্থাপনা করে এবং এই তহবিলের মাধ্যমে কর্মীদের পেমেন্ট ও সুবিধা প্রদান করে। এই বছরের আগে পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান, যার মধ্যে ছিল স্বাধীন লিভিং কেন্দ্রগুলো, সাংস্কৃতিকভাবে কেন্দ্রীভূত প্রতিষ্ঠানগুলো এবং লাভজনক কোম্পানিগুলো এই প্রোগ্রাম পরিচালনা করছিল। তবে 2025 সালের মার্চ মাস থেকে পিপিএল একটি একক কোম্পানি হিসেবে নিউ ইয়র্কের সম্পূর্ণ সিডিপিএপি প্রোগ্রাম পরিচালনা করবে। হোকুলের অফিস জানিয়েছে যে 11টি স্বাধীন লিভিং কেন্দ্র এখন সিডিপিএপি সুবিধাকারী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। এই কেন্দ্রগুলো প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আরও উন্নত সেবা প্রদান করবে, যা তাদের প্রোগ্রামে ট্রানজিশন সহজতর করবে। বর্তমান গ্রাহকরা 3টি উপায়ে তাদের ট্রানজিশন প্রক্রিয়া শুরু করতে পারবেন: পিপিএল এর সাপোর্ট সেন্টারে ফোন করে, পিপিএল অ্যাট হোম ওয়েবসাইটে গিয়ে অথবা অন্যান্য অনুমোদিত সুবিধাকারীর মাধ্যমে। যুক্তরাষ্ট্রের নতুন ফেডারেল নিয়মের আওতায় সব আমেরিকানের ক্রেডিট রিপোর্ট থেকে মেডিকেল ঋণ রিমুভ করা হবে বলে ঘোষণা দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। এই সিদ্ধান্তের ফলে 1.5 কোটিরও বেশি মানুষের ক্রেডিট স্কোর গড়ে 20 পয়েন্ট পর্যন্ত বাড়বে। এর আগে 2020 সালে প্রায় 4.6 কোটি আমেরিকানের ক্রেডিট রিপোর্টে মেডিকেল ঋণের তালিকা ছিল। কামালা হ্যারিস আরও জানান, আমেরিকান রেস্কিউ প্ল্যান তহবিল ব্যবহার করে ইতোমধ্যে 7 লাখেরও বেশি মানুষের জন্য $1 বিলিয়ন বেশি মেডিকেল ঋণ মওকুফ করা হয়েছে। ভবিষ্যতে আরও প্রায় 6 মিলিয়ন মানুষের জন্য প্রায় $15 বিলিয়ন ঋণ মওকুফ করার পরিকল্পনা রয়েছে। হ্যারিস বলেন, কেউ যেন চিকিৎসার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়, এটাই আমাদের লক্ষ্য। এই সিদ্ধান্ত লক্ষ লক্ষ পরিবারকে গাড়ি, বাড়ি বা ছোট ব্যবসার ঋণ পেতে সহায়তা করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার আগে তিনি একাধিক পরিকল্পনা ঘোষণা করেছেন, যার মধ্যে রয়েছে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, মেক্সিকো উপসাগর থেকে আমরা অনেক সম্পদ আহরণ করি, এটি আমাদেরই হওয়া উচিত। তাই আমরা এর নাম পরিবর্তন করে গালফ অব আমেরিকা রাখার পরিকল্পনা করছি। নামটি সুন্দর এবং আমাদের জাতীয় পরিচয়ের সঙ্গে মানানসই। ট্রাম্পের এই ঘোষণা এমন সময় এলো যখন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন মেক্সিকো উপসাগরে অফশোর তেল অনুসন্ধানের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন। ট্রাম্প জানিয়েছেন, তার প্রথম কার্যদিবসেই তিনি এই নিষেধাজ্ঞা বাতিল করবেন। ট্রাম্পের এই প্রস্তাবকে সমর্থন জানিয়ে কংগ্রেস সদস্য মার্জরি টেইলর গ্রিন বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ দারুণভাবে শুরু হয়েছে। আমি শিগগিরই এই নাম পরিবর্তনের জন্য একটি আইন প্রণয়ন করব। ট্রাম্প আরও উল্লেখ করেছেন, গালফ অব আমেরিকা নামটি যুক্তরাষ্ট্রের শক্তি ও জাতীয় নিরাপত্তার প্রতীক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল ফের গ্রেফতারের মুখোমুখি হয়েছেন। তার বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এবং বুধবার তার বাসভবন ঘেরাও করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে ইয়োলের হাজার হাজার সমর্থক সেখানে জমায়েত হওয়ায় কর্মকর্তারা প্রবল বাধার সম্মুখীন হন। প্রেসিডেন্টের বাসভবনে নিরাপত্তা সেবা সদস্যরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। মঙ্গলবার আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন মঞ্জুর করে। এর আগে তাকে গ্রেফতার করতে গিয়ে তদন্তকারীরা ব্যর্থ হন। ইউনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলায় ফৌজদারি অভিযোগ আনা হয়েছে, যার তদন্ত করছে দেশটির আর্থিক দুর্নীতি তদন্ত কমিশন। ইউন সুক ইয়োল যদি নতুন পরোয়ানায় গ্রেফতার হন, তাহলে তিনি দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথম গ্রেফতার হওয়া ক্ষমতাসীন প্রেসিডেন্ট হতে পারেন। তার বিরুদ্ধে প্রমাণিত হলে মৃত্যুদণ্ডের বিধানও রয়েছে। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বাংলাদেশ সময় দুপুর 2:55 তাকে বহনকারী কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর কর্তৃপক্ষ খালেদা জিয়াকে ভিআইপি প্রটোকল দেয়। বিমানবন্দরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী সহ পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান। এছাড়া যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশনের ভারপ্রাপ্ত হাই কমিশনার হযরত আলী খান খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে মঙ্গলবার রাত 11:46 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন খালেদা জিয়া। তাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জ্যেষ্ঠ নেতারা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। গত বছরের 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে হাসিনা ভারতে চলে যান এবং দিল্লিতে রাজনৈতিক আশ্রয়ে অবস্থান করছেন। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস তার ভিসার মেয়াদ বাড়ানোর প্রক্রিয়ায় যুক্ত ছিল। তবে ভারতের পক্ষ থেকে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া সংক্রান্ত গুঞ্জন অস্বীকার করা হয়েছে। বাংলাদেশ সরকারের হাসিনাকে ফেরত পাঠানোর জন্য অনুরোধ করা হলেও ভারতের কাছে তার প্রত্যর্পণের সম্ভাবনা খুব কম। এদিকে 6 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার বিরুদ্ধে দ্বিতীয়বার গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এবং তাকে 12 ফেব্রুয়ারির মধ্যে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় হাসিনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য একটি কমিশন ভারতে যাওয়ার পরিকল্পনা করছে। হাসিনার ছেলেও তার মায়ের ভিসা বাতিল হওয়ার খবর অস্বীকার করেছেন। শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং তাদের পরিবারের 7 সদস্যের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। তলব করা সদস্যদের মধ্যে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ হোসেন, ছেলে সজীব আহমেদ ওয়াজেদ, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং 2 মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক অন্তর্ভুক্ত। এটি মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার আওতায় করা হয়েছে। শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা আর্থিক অপরাধের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সম্প্রতি যুক্তরাজ্যে একটি বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার অভিযোগ ওঠে, যার বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করা হয়নি। এই বিষয়টি নিয়ে তদন্তের জন্য টিউলিপ সিদ্দিক ব্রিটিশ সরকারের কাছে আবেদন করেছেন। মুক্তি জেন জেড রেভলিউশন নামে 8 পর্বের একটি ডকুমেন্টারি সিরিজ মুক্তি পেয়েছে, যা 2024 সালে বাংলাদেশের ছাত্র আন্দোলনের অসাধারণ গল্প তুলে ধরছে। প্রথম পর্বটি সম্প্রতি দ্য ফ্রন্ট পেজ ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে। এই ডকুমেন্টারিটি দেশের ছাত্র সমাজের 15 বছরের স্বৈরশাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার গল্প ফুটিয়ে তুলেছে। জুলাই আগস্টের আন্দোলনটি, যা শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে ক্ষোভ থেকে, তরুণ নেতৃত্বের মাধ্যমে এক বিপ্লবের রূপ নেয় এবং প্রথাগত ক্ষমতার কাঠামো ভেঙে দেয়। ডকুমেন্টারিতে সহিংস দমন পীড়ন, গোলাগুলি এবং তরুণদের সাহসিকতার ছবি দেখানো হয়েছে। এতে কোটা আন্দোলন, তরুণদের সংগ্রাম ও ন্যায় বিচারের জন্য লড়াইয়ের গল্প তুলে ধরা হয়েছে। বিশ্বব্যাপী এটি ইন্টারন্যাশনালে রিলিজ হলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। ইলন মাস্ক লিভারপুল ক্লাবটি কিনতে আগ্রহী বলে জানিয়েছেন তার বাবা ইরল মাস্ক। তবে ক্লাবটির বর্তমান মালিকপক্ষ ফেনওয়ে স্পোর্টস গ্রুপ এখনও কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি। ইরল মাস্ক জানান, লিভারপুল কেনার আগ্রহের পেছনে পারিবারিক সংযোগও রয়েছে।
কারণ ইলনের দাদি লিভারপুলে জন্মগ্রহণ করেছিলেন এবং তাদের আত্মীয়রা সেখানে থাকেন। এফএসজি এখনই লিভারপুল বিক্রির চিন্তা করছে না, যদিও তারা দীর্ঘমেয়াদে ইংল্যান্ডে থাকার পরিকল্পনা নেই। 2010 সালে $300 মিলিয়ন কেনা ক্লাবটির বর্তমান মূল্য 4.3 বিলিয়ন পাউন্ড ছাড়িয়েছে। তবে লিভারপুলের কিছু সমর্থক এফএসজির ব্যবস্থাপনায় ক্লাবটি নিয়মিত সমালোচিত হচ্ছে, বিশেষ করে স্কোয়াডে বিনিয়োগের অভাব নিয়ে। ইলন মাস্কের বর্তমান সম্পদ প্রায় 343 বিলিয়ন পাউন্ড, তাই লিভারপুল কেনা তার জন্য খুব কঠিন হবে না।